ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে দুটি বিষয় এখন দিবালোকের মতো স্পষ্ট, যা নিয়ে আর কোনো তর্কের অবকাশ নেই। প্রথমত, আমেরিকা এই যুদ্ধে জিতছে না, অন্তত দূর দূরান্ত পর্যন্ত জয়ের কোনো চিহ্ন নেই। আর দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের কাছে এই যুদ্ধ নিয়ে আগে কোনো পরিকল্পনা ছিল না আর এখনও নেই। আপনি যদি এখন তাকে জিজ্ঞেস করেন যে ইরানের সাথে কি করা উচিত, তবে তার কাছ থেকে কেবল অসংলগ্ন আব্বা ডাব্বা জাব্বা টাইপ জবাবই মিলবে। ট্রাম্পের হাতে এখন না আছে কোনো বিকল্প পথ, না আছে কোনো বন্ধু রাষ্ট্র, এমনকি সময়ও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তেলের দাম ইতিমধ্যে $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে এবং স্ট্রেট অফ হরমুজ যদি না খোলে তবে এটি $120 থেকে $150 পৌঁছানো অসম্ভব কিছু নয়। আর হরমুজ খোলা এখন অত্যন্ত কঠিন, কারণ ট্রাম্পের মিত্ররা তার সেই গ্র্যান্ড প্ল্যান প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল সব দেশ একসাথে এসে যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ উন্মুক্ত করবে। মিত্র দেশগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই বিশৃঙ্খলা তোমার তৈরি করা, এখন তোমাকেই সামলাতে হবে। এদিকে ইসরায়েল তেহরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করছে। এমন নয় যে ইরানের ওপর হামলা হচ্ছে না, কিন্তু যত বোমাবর্ষণ হচ্ছে বা যত নেতাই মারা যাচ্ছেন, ইরান নিজের অবস্থানে ততটাই অনড় থাকছে। অন্যদিকে গালফ অঞ্চলের যে রিজিওনাল বেসগুলো রয়েছে সেগুলোকে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছেই। আমেরিকার যে একটি গ্লোবাল ইমেজ বা সুপার পাওয়ারের ছবি ছিল, এখন তা হাসির খোরাকে পরিণত হয়েছে। চীন এবং রাশিয়া আড়াল থেকে হাসছিল, কিন্তু এখন চীন এক কদম এগিয়ে এসেছে। আগে তারা যুদ্ধ থামানোর কথা বলতো, এখন বলছে তারা মানবিক সহায়তা দেবে। এরই মাঝে ইসরায়েল চুপচাপ তাদের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট চালিয়ে যাচ্ছে। আমেরিকার অবস্থা যা হওয়ার হোক, তারা তাদের কর্মসূচি থামাবে না। হিজবুল্লাহকে হারানোর নামে লেবাননে ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজাকে ধ্বংস করেছে হামাসের নামে, আর এখন হিজবুল্লাহর দোহাই দিয়ে মানুষকে মারা হচ্ছে। লেবাননে ইতিমধ্যে 1000 মানুষকে প্রাণ দিতে হয়েছে। গ্রামগুলোকে জনশূন্য করা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস। আর এই সব কিছুই হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে। সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় হলো হরমুজ। আমেরিকার জন্য অত্যন্ত খারাপ খবর হলো ইরান এখন তাদের উপকূল থেকে দূরের গভীর সমুদ্রে মাইন বিছিয়ে দিয়েছে। এর মানে হলো কোনো জাহাজ যদি হরমুজ পার হতে চায়, তবে তাকে ইরানের উপকূলের একদম কাছ দিয়ে যেতে হবে, অর্থাৎ জাহাজটিকে নিজের পরিচয় ঘোষণা করে এবং ইরানের অনুমতি নিয়ে যেতে হবে। আর অনুমতি না নিলে ইরানের ভূখণ্ড থেকে সরাসরি আক্রমণ করে জাহাজ ধ্বংস করে দেওয়া সম্ভব। ইরান এখন সাফ জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আজ যদি যুদ্ধবিরতি বা পিছু হটার কথা বলেনও, তবুও একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ খোলা হবে না। ভারত, পাকিস্তান এবং ইউরোপীয় দেশগুলো এখন সরাসরি ইরানের সাথে কথা বলার চেষ্টা করছে, যাতে অন্তত তাদের তেলের ট্যাঙ্কারগুলো যাতায়াত করতে পারে, যেন আমেরিকার সাথে তাদের আর কোনো সম্পর্কই নেই। ইরান জানে যে মিত্র দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে পারলে আমেরিকার শক্তি অনেক কমে যাবে। আশ্চর্যজনক বিষয় হলো, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গালফ দেশগুলো আড়ালে চাইছে যে আমেরিকা যেন ইরানের ওপর বোমাবর্ষণ না থামায়, কারণ তারা জানে ইরান যদি এবার বেঁচে যায় তবে তাদের সারা জীবন ইরানের দাদাগিরি সইতে হবে। কিন্তু এই যুদ্ধের অর্থনৈতিক মূল্য অনেক চড়া। গোল্ডম্যানের মতে যুদ্ধ যদি আরও 2 মাস টানে তবে কাতারের জিডিপি 14%, কুয়েতের 14%, সৌদি আরবের 3% এবং ইএইউ এর জিডিপি 5% নিচে নেমে যাবে, অর্থাৎ জিডিপি মাইনাসে চলে যাবে। এমনকি ভারতের জিডিপিও 5.2% নিচে নামার সম্ভাবনা রয়েছে। আর যদি আমেরিকান নেভি এখন হরমুজে প্রবেশ করে, তবে ইরান একটি কিল বক্স তৈরি করে রেখেছে, যাতে সব যুদ্ধজাহাজকে সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া যায়। ট্রাম্পের ক্ষেত্রে একটি শব্দ ব্যবহার করা হয়, ট্যাকো, যার অর্থ ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, অর্থাৎ বড় বড় হুমকি দিলেও শেষ মুহূর্তে তিনি পিছু হটেন। কিন্তু আজ আমরা একটি নতুন শব্দ দিচ্ছি, ট্যাফু, মানে ট্রাম্প অলওয়েজ ফাকড আপ। ট্রাম্প এখন নিজেই নিজেকে পরাজিত ভাবছেন এবং ইরানের প্রশংসা করছেন। তিনি বলছেন ইরানের মানুষ খুব বুদ্ধিমান এবং হাই আইকিউ সম্পন্ন। And I'm dealing with very smart players. These are smart people. They don't get there. You know, when you deal with some of these people, you're dealing with high level intellect, very high IQ people. হঠাৎ কেন ট্রাম্পের এই সুরবদল? কারণ ট্রাম্প কেবল শক্তিকে সম্মান করে। চীনকেও তিনি যেভাবে ভয় পেয়েছিলেন, ইরানের শক্তির কাছেও এখন তিনি একইভাবে স্তম্ভিত। They weren't supposed to go after all these other countries in the Middle East. Those missiles were set to go after them. So they hit Qatar, Saudi Arabia, UAE, Bahrain, Kuwait. Nobody expected that. We were যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্য দেখুন, কেউ ভাবেনি যে তারা কাতার, সৌদি আরব বা কুয়েতে হামলা করবে, আমরা স্তব্ধ হয়ে গেছি। অথচ আপনি তাদের নেতাদের হত্যা করেছেন, শিশুদের মেরেছেন, তখন কি আপনি আশা করেননি যে তারা পাল্টা আঘাত করবে? আপনাদের ধারণা ছিল আপনারা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ বলে যা ইচ্ছা তাই করবেন, আর কেউ রুখে দাঁড়াবে না।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প এখন চীনের কাছে সাহায্য চাইছেন। চীনও আমেরিকার এই তামাশা দেখে মজা নিচ্ছে। We get less than 1% of our oil from the Strait. Some countries get much more. Japan gets 95%. China gets 90%. Many of the Europeans get quite a bit. South Korea gets 35%. So we want them to come. আমেরিকার পরাজয় কেবল যুদ্ধের ময়দানেই নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও তারা এখন একা হয়ে পড়েছে। We did it. It's almost, you could say we did it out of habit, which is not a good thing to do. But we did it because we have some good allies there. We have some great Middle Eastern countries there, Israel. কানাডার প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন যে তারা এই অভিযানে অংশ নেবেন না। সুইজারল্যান্ড তাদের এয়ার স্পেস বন্ধ করেছে। স্পেন তাদের দেশ থেকে মার্কিন বেস সরিয়ে নেওয়ার কথা ভাবছে। ফ্রান্স তাদের জাহাজ পাঠাতে মানা করে দিয়েছে। এমনকি আমেরিকার ছায়াসঙ্গী ইউকে তাদের যুদ্ধ জাহাজ পাঠাতে অস্বীকার করেছে। ন্যাটো বলছে এটি তোমাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। এসব দেখে ট্রাম্প 5 বছরে শিশুর মতো চিৎকার করছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে তিনি কি আদৌ জীবিত। গুজব উঠছে যে তিনি মারা গেছেন এবং তার জায়গায় কোনো এআই অবতার দেখানো হচ্ছে। এই গুজব থামাতে তিনি জেরুজালেমের এক ক্যাফেতে কফি খাওয়ার একটি ভিডিও রিলিজ করেন, কিন্তু সেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এআই অ্যানালাইজার বলছে এটি ফেক। এর পাশাপাশি সেখানে মুস্তাফা খামেনি এবং আমাদের নর্থ কোরিয়ার কিম জং উনও সেই জেরুজালেমের ক্যাফেতে গিয়ে কফি খাচ্ছেন। এটা স্পষ্ট যে তিনি এখন আত্মগোপনে আছেন। যদি তিনি জীবিত থাকেন, তিনি জানেন যেভাবে তিনি মানুষকে মারছেন, ইরানের টার্গেটিং ক্ষমতা এখন এতটাই বেড়েছে যে তাকেও যে কোনো সময় খতম করা হতে পারে। যুদ্ধের ময়দান থেকে খবর আসছে যে আইডিএফ ইরানের বসিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সুলেমানিকে এলিমিনেট করেছে। দাবি করা হচ্ছে যে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিও মারা গেছেন বা গুরুতর আহত। তবে ইরান এখনও স্বীকার বা অস্বীকার করেনি। মুস্তাফা খামেনিকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে তার পিতার উপর হওয়া সে হামলায় তিনিও আহত হয়েছিলেন, তাও গুরুতরভাবে। একবার ভাবুন, তিনি যদি ইরানের পূর্ণ ক্ষমতা গ্রহণ করতে পারেন, শুধুমাত্র ওই এক চেকমেটেই তিনি সবার উপরে উঠে যেতে পারবেন। ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই যুদ্ধ থেকেই আমেরিকার আধিপত্যের পতন শুরু হয়েছিল। ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকাকে গলফ অঞ্চল ছাড়তেই হবে। আমেরিকা কি এই ধাক্কা সইতে পারবে? দুবাইয়ের অবস্থা দেখুন, মানুষ এখন সেখান থেকে পালাতে শুরু করেছে। ইরান এখন আমেরিকান যে কোনো বাণিজ্যিক বা সামরিক স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। যুদ্ধের এই ডামাডোলে আমেরিকার যুদ্ধ সচিব পিট হেক্সেট টেলিভিশনে এসে বলছেন নো কোয়ার্টার, যার মানে হলো কোনো ইরানি সৈন্য আত্মসমর্পণ করতে চাইলেও তাকে গুলি করে মেরে ফেলা হবে। এটি একটি সরাসরি ওয়ার ক্রাইম। আর একজন সচিব কিভাবে এমন রাস্তার ভাষা ব্যবহার করতে পারেন, তাও প্রশ্ন থেকেই যায়। তারা টেলিভিশনে এসে, তারা প্রেস কনফারেন্সে যা নয় তা বলছেন। সব মিলিয়ে ট্রাম্প এখন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামকে আক্রমণ করতে গিয়ে ভুলবশত তাকেই আমেরিকার প্রেসিডেন্ট বলে ফেলেছেন। The President of the United States, Gavin Newsom, admitted that he has learning disabilities, dyslexia, everything about him is. এর থেকেই বোঝা যায় ট্রাম্পের অবস্থা এখন কতটা শোচনীয়। তিনি বুঝতে পেরেছেন যে এটি আফগানিস্তান বা ভিয়েতনামের চেয়েও ভয়াবহ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তাহলে রিজার্ভ শেষ হয়ে গেলে কি হবে, সেই জবাব কারো কাছেই নেই। আমেরিকার জন্য সামনে খুব একটা ভালো দিন অপেক্ষা করছে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনার সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।